উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হাসপাতালে ডক্টর ইউনূস সহ বিভিন্ন দলের নেতারা ধানমন্ডিতে প্রথম জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। ঘোষিত রোডম্যাপে সন্দেহ বিএনপির, সামনে রোজা, সরকারকে মনে করিয়ে দিলেন নেতারা, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান। পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহত, ৩ জন গ্রেফতার, বিচার ও ক্ষতিপূরণের দাবিতে পলাশীতে বিক্ষোভ। বাংলাদেশ ২০২৪ সালের বর্ষসেরা দেশ, রিপোর্ট ইকোনমিস্টের, ব্যাপক প্রশংসা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। দেখছিলেন ফ্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকেল ৩টা ১০ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃতদেহ দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা। হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট ফররুক বাবুর। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান এএফ হাসান আরিফ। পরে দেয়া হয় ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পরে বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সমাধানের বার্তা দিয়েছেন। সেই সাথে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও গর্জে ওঠে তার কণ্ঠ। হাসান আরিফের মৃতদেহ দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সংস্কার কাজে একজন দক্ষ দেশপ্রেমিককে হারালেন বলে জানিয়েছেন শোকাহত সহকর্মীরা। উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট, আমি বলবো। দলমতের ঊর্ধ্বে থাকা হাসান আরিফের মৃত্যুর খবরের পরপরই সেখানে ছুটে যান বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। হৃদরোগে ভুগছিলেন হাসান আরিফ। তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে শনিবার সকাল 11টায় হবে দ্বিতীয় জানাজা। বাদ আসর দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। দক্ষ এই আইনজীবী রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সরকারের আমলে পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাসান আরিফ 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। 1941 সালের 10 জুলাই হাসান আরিফের জন্ম কলকাতায়। সেখানেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে শুরু হয় তার কর্মজীবন। এরপর ঢাকায়। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা ধানমন্ডিতে সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডির 7 নম্বর বাইতুল আমান জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজায় অংশ নেন। আজ সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা হবে। উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দাফন করা এবং বাকি জিনিস কিন্তু ফ্যামিলি, সম্পূর্ণ পারিবারিক বিষয়। এখন ওনার মেয়ে আসবেন, ওনার মেয়ে বিদেশে থাকেন, সেখান থেকে আস্তে আস্তে উনি বোধহয় 22 তারিখ সকালে আসছেন। সকালে আসলে সেখানে ওনার দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে, যতটুকু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি। কালকে একটা জানাজা হবে
যেটা হাইকোর্টে, কারণ উনি দীর্ঘদিন ওখানে প্র্যাকটিস করেছেন অ্যাজ এ লয়ার, অত্যন্ত সফল লয়ার ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, ক্ষমতার ভাগাভাগিতেও বিশ্বাস করে না। বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর সামনে রোজার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের মানুষের কথা ভাবতে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আহমেদ সরদারের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য রাজধানীর জিগাতলায় ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কৃষক বাজারের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা মহানগর। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় নেই, তারপরও বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের কষ্ট লাগবে এই উদ্যোগ। একটা উপদেষ্টা আছে ফুস করে কয়ে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইতে, এটাই বিএনপি বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনায় সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব জনগণ মেনে নেবে না। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বানও জানান তিনি। সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখে, আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে। জয়নুল আবদিন ফারুক বলেন, ওবায়দুল কাদেরের পালানোর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, এমন কথা গ্রহণযোগ্য নয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক, এটি জনমনে প্রশ্ন তৈরি করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা ও সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, দেশে যে কোনো আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছুপা হয়নি বিএনপি। 80-90 দশকে বিএনপি যা বলেছে এখনো তাই বলছে। জাতির প্রতিটি অর্জনের সাথে জড়িত আছে বিএনপির নাম। তিনি বলেন, বিএনপি চেষ্টা করছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে, এরই অংশ হিসেবে সহায়তা করা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসছে, তাকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। পূর্বাচলের 300 ফিট সড়কে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনার 3 জনকে আটক করেছে পুলিশ। ডোপ টেস্টে 2 জনের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। নিহত মোহতাসিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বুয়েট শিক্ষার্থীরা। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। তরুণ তরুণীদের এমন আচরণের নিয়মিত চিত্র 300 ফিট হাইওয়ে সড়কের। রাত যতই বাড়ে, এক শ্রেণী তরুণ তরুণীর উন্মাদনা বাড়ে এলাকাটিতে। তরুণ তরুণীদের মদ্যপানের পাশাপাশি চলে নানা অপকর্ম, চলে বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতাও। সম্প্রতি পূর্বাচলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফেরেন সুজানা নামে এক শিক্ষার্থী। এর একদিন পরেই পূর্বাচল সড়কে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় প্রাণ হারান বুয়েটের শিক্ষার্থী মোহতাসিন। শিক্ষার্থী মোহতাসিন নিহতের ঘটনায় বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বুয়েট শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সাবেক সেনা কর্মকর্তার ছেলের বেপরোয়া গাড়ি চালনার শিকার হয় বুয়েটের এই শিক্ষার্থী।
আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালকের ক্ষমতাশালী আত্মীয়রা মামলার মোড় ঘোরানো, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত। অতীতেও আমরা দেখেছি যে অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে ভিকটিমের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রদান করে প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপ প্রদান করা হয়। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সামনে এসে হয়তোবা তারা একটু স্লো হয় বা চেকপোস্ট দেখলে স্লো হয়, বাট অন্য সময় পুরো সম্পূর্ণ রাস্তায় কিন্তু চেকপোস্টের আওতায় আনা সম্ভব নয়। পয়েন্টে পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে। এক্ষেত্রে আমরা জনগণকে আহ্বান করব যে আপনারা একটু সচেতন হবেন যে এবং এই রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা যেন ট্রাফিক আইন মেনে চলি, নির্ধারিত গতিসীমার উপরে যেন গাড়ি না চালাই। এই সড়কে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেট কার ও তরুণ তরুণীদের উচ্ছৃঙ্খলা না কমলে বাড়তেই থাকবে এমন করুণ মৃত্যু। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, অর্থ পাচার ও ব্যাংক দখল বন্ধ করা গেলেই দেশের অর্থনীতিতে গতি ফিরে আসবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন। অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রবাসীদের রেমিটেন্স না থাকলে দেশে এত চাকচিক্য থাকতো না। বলেন, রেমিটেন্সের উপর ভর করেই অর্থনীতি টিকে আছে, তাই প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই অর্থনীতিবিদ বলেন, দেশের দুর্ভাগ্য হলো শাসক শ্রেণী সবসময় লুটেরাদের দিয়েই পরিবেষ্টিত ছিল। ফলে গত 15 বছরে দেশে টাকা পাচার হয়েছে, ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে। টাকা পাচারে হুন্ডি ব্যবহার করে রেমিটেন্স আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অধ্যাপক আবু আহমেদ বলেন, অর্থনীতির স্বার্থেই সংস্কারের মাধ্যমে প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আমাদের দেশ থেকে যদি অর্থ পাচারটা আমরা কমিয়ে রাখতে পারি, সুন্দর কথা আমি বলবো না, অনেক কমিয়ে রাখতে পারি, বা এই যে ঘুষ খাওয়া লুটেরা দল সৃষ্টি থেকে আমরা বিরত থাকতে পারি, ব্যাংক ডাকাতি থেকে যদি আমরা এই যে যারা করতো তাদের মতো কোনো যদি গোষ্ঠী আবার যদি আমরা এখানে দেখতে চাই না, তাহলে কিন্তু অর্থ পাচার তেমন হবে না। আমাদের দুর্ভাগ্য, আমরা এমন কিছু শাসক পেয়েছিলাম যাদের শুধু নিজস্ব ইন্টারেস্টে তারা মুভ করতো। যাদের নিজস্ব ইন্টারেস্ট থাকবে না, সোসাইটির জন্য ইন্টারেস্ট থাকবে, আমরা তাদেরকে সামনে দেখতে চাই। এবং যারা মাঠে ময়দানে পরিশ্রম করে তাদেরকে, যারা মেরিটোরিয়াস তাদেরকে, সৎ কর্মঠ মানুষের যদি মূল্যায়ন না করেন তাহলে সমাজ পিছিয়ে পড়বে। বাংলাদেশকে 2024 সালের বর্ষসেরা দেশ নির্বাচিত করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। চলতি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং দেশের নতুন যাত্রায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা বাংলাদেশকে এই তালিকার শীর্ষে নিয়ে আসে। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেরা নির্বাচিত হওয়ার তালিকায় বাংলাদেশ, সিরিয়া, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার মতো দেশকে পেছনে ফেলেছে। সেরা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং গেল 12 মাসে দেশের উন্নতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গেল 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশে দমনপীড়ন, নির্বাচনে জালিয়াতি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং অর্থ আত্মসাতের মতো কাজে যুক্ত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন বাংলাদেশের জন্য বিজয় নিয়ে আসে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে দ্য ইকোনমিস্ট। দেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় বিভিন্ন গুজব ও প্রতিনিয়ত নানা অপপ্রচারে বিন্দু পরিমাণ আঁচ লাগেনি পটুয়াখালীর হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে। নেই কোনো ভেদাভেদ ও মতানৈক্য। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নিজ নিজ প্রার্থনা নিয়ে মসজিদ মন্দিরে মগ্ন পটুয়াখালীর হিন্দু মুসলিমরা। নেই বিভেদ ও ধর্মীয় উস্কানি। মজবুত বন্ধন আর সৌহার্দ্যপূর্ণ আচরণে একে অপরের প্রতি বিদ্যমান রয়েছে সহমর্মিতা। পটুয়াখালী জয়তারা মন্দিরে খুব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতেছি।
আমাদের কোনো বাধা বিপত্তি আমাদের উপর আসছে না। আমরা সবাই বাংলাদেশি, হিন্দুরাও বাংলাদেশি, অন্যান্য ধর্মাবলম্বী বাংলাদেশি, মুসলিমরাও বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এ রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানো। সেক্ষেত্রে আমরা পটুয়াখালীতে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে চলছি। 5 আগস্টের পর হিন্দুদের উপরে ঘটেনি কোনো হামলা ও অত্যাচার, বরং ভারতের প্রোপাগান্ডায় অস্বস্তির কথা বলছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা খুব ভালো আছি। ছোটকালে যে আমাদের জন্মস্থান পটুয়াখালী, আমরা কোনো সমস্যা মনেই করি না। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। হিন্দুদের কোথাও কোনো সয় সম্পত্তি থেকে শুরু করে কোনো কিছুই নষ্ট হয় না, বা সবাই আমরা হিন্দু মুসলিম সবাই তখন আমরা ভাই ভাই পাশে দাঁড়াইছি। পটুয়াখালী জেলায় অদ্যাবধি কোনো ধরনের কোনো অসুবিধা দেখি নাই। হিন্দু মুসলমান সবাই ভালোভাবেই আমরা বসবাস করতেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গেল অক্টোবর-নভেম্বরে চুরি, মাদক সহ 87টি মামলা হলেও থানায় নেই সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ। 5 আগস্ট পরবর্তী সনাতন বা অন্য ইস্যু নিয়ে, সাম্প্রতিক ইস্যু নিয়ে কোনো মামলা এখানে রুজু হয়নি। উল্লেখযোগ্য কোনো এখানে দখল বা আদার্স কোনো কিছুই আমাদের নোটিশে আসেনি এবং আমাদের কাছে কোনো অভিযোগও আসেনি। আমরা এবং এখন বর্তমান পরিস্থিতিতে যে অ্যালার্মিং, আমাদের ফোর্স, অন্যান্য এখানে পুলিশ সহ অন্যান্য যারা আমরা আইনশৃঙ্খলার সঙ্গে নিয়োজিত সবাই আমরা সতর্ক আছি। দেশের ভেতর সম্প্রীতি বজায় থাকলে বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু, হাসপাতালে ডক্টর ইউনূস সহ বিভিন্ন দলের নেতারা। ধানমন্ডিতে প্রথম জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। ঘোষিত রোডম্যাপে সন্দেহ বিএনপির, সামনে রোজা, সরকারকে মনে করিয়ে দিলেন নেতারা। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান। পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহত, 3 জন গ্রেফতার। বিচার ও ক্ষতিপূরণের দাবিতে পলাশীতে বিক্ষোভ। বাংলাদেশ 2024 সালের বর্ষসেরা দেশ, রিপোর্ট ইকোনমিস্টের। ব্যাপক প্রশংসা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।